1 মাস। সময়টা খুব বেশি দীর্ঘ না হলেও নুবাইদের জীবনের সমীকরণগুলো ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ড্রয়িং রুমের সোফায় বসে নুবাইদা এক দৃষ্টিতে জানালার গ্রিলের দিকে তাকিয়ে আছে। 1 মাস আগে সে জেদ ধরে নিয়ে শিলাকে বিদায় করেছিল। ভেবেছিল জীবনটা হয়তো এবার শান্ত হবে। ডিভোর্সের কাগজগুলো প্রায় তৈরি করে ফেলেছিল ও। কিন্তু মানুষের জীবন বোধ হয় নিজের আঁকা নকশায় চলে না। শিলা ফিরে এসেছে। মাত্র 3 দিনে হলো সে আবার এই ফ্ল্যাটে পা রেখেছে। তবে এই ফিরে আসাটা কোনো অনুরাগের টানে নয়, বরং পরিস্থিতির চাপে। শিলার বাবা মা সাফ জানিয়ে দিয়েছেন, ডিভোর্সি মেয়েকে ঘরে রাখা আর সমাজের বিষাক্ত কথা সহ্য করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই অনেকটা বাধ্য হয়ে শিলা নুবাইদের কাছে ক্ষমা চেয়েছে। বলেছে সে নিজেকে বদলাবে। নুবাইদ অফিস যাওয়ার জন্য শার্টের বোতাম আটকাতে আটকাতে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল। গত 1 মাসে ওর চেহারাটা কেমন রুক্ষ হয়ে গেছে। শিলা ফাঁস থেকে 1 কাপ চা এগিয়ে দিল, মুখটা খুব নিচু করে রাখা, যেন বড্ড অপরাধী। নুবাইদ চায়ের কাপটা নিল ঠিকই, কিন্তু ওর চোখে সেই পুরনো উষ্ণতা নেই। চায়ের কাপে চুমুক দিয়ে নুবাইদ খুব শান্ত গলায় বলল, শিলা, তুমি ফিরতে চেয়েছ, আমি ফিরিয়ে নিয়েছি, কিন্তু আমার একটা শর্ত ছিল, মনে আছে তো? শিলা একটু থতমতো খেয়ে নুবাইদের দিকে তাকালো। ওর চোখে মুখে এখনও সেই সূক্ষ্ম জেদটা রয়ে গেছে, যা ও লুকানোর চেষ্টা করেছে। তবুও বিরক্তি নিয়ে বলল, কোন শর্তের কথা বলছো? নুবাইদ সোজা শিলার চোখের দিকে তাকালো, তীক্ষ্ণ স্বরে বলল, বাবা মাকে এই বাসায় ফিরিয়ে আনার কথা। আমি আর কতদিন ওভাবে একটা বাসায় ওনাদের ফেলে রাখবো? নুজাইশ তো পড়াশোনা চাকরি নিয়ে হিমশিম খাচ্ছে। আমার উপর কি ওনাদের কোনো দাবি নেই? শিলার ফর্সা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ও গলাস্বর কিছুটা নামিয়ে বলল, দেখো নুবাইদ, আমি তো ক্ষমা চেয়েছি, কিন্তু আমাকে একটু সময় দাও। আমি মাত্রই ফিরলাম। এখনই যদি ওনারা এই বাসায় আসেন, আমার পক্ষে সেটা মানিয়ে নেওয়া খুব কঠিন হবে। আমি কি ওনাদের জন্য উপযুক্ত মানসিক অবস্থায় আছি বলো? নুবাইদ একটা তাচ্ছিল্যের হাসি হাসল। চায়ের কাপটা টেবিলের উপর একটু সজোরে রাখলো। মানসিক অবস্থা নাকি তোমার সেই পুরনো হিংসে? শিলা, মানুষ কি কখনো বদলায় না? 1 মাসে দূরে থেকেও তুমি বুঝতে পারলে না যে পরিবার ছাড়া মানুষ কতটা অসহায়? আমি তো ভেবেছিলাম তুমি ভুল বুঝতে পেরেছ। শিলা এবার মুখটা শক্ত করলো। ও ভেতরের আসল রূপটা চেপে রাখতে পারল না। আমি ভুল বুঝতে পেরেছি মানে এই নয় যে আমি এখন থেকেই ওনাদের সেবা যত্ন শুরু করে দেব। আলাদা হয়ে কি লাভ হলো যদি আবার সেই জঞ্জাটটা বুকেই টেনে নিতে হয়? আমি তোমাকে ভালোবাসি নুবাইদ, কিন্তু তোমার বাবা মাকে সহ্য করা আমার স্বভাবের বাইরে। নুবাইদের ভেতরের বিরক্তিটা এবার চরমে পৌঁছালো। ও ঘড়ির দিকে তাকালো। অফিসের সময় হয়ে গেছে। ও আর তর্ক বাড়াতে চাইল না। ব্যাগটা কাঁধে নিয়ে দরজার দিকে এগোতে এগোতে বলল, সময় নিচ্ছ নাও শিলা, তবে মনে রেখো আমার ধৈর্যের একটা সীমা আছে। একদিন তোমাকে পছন্দ বেছে নিতেই হবে, হয় আমার পরিবার, নয়তো তোমার ওই একাকিত্ব। আমি আর আগের মতো নুবাইদ নেই যে তোমার সব আবদার মুখ বুজে মেনে নেব। কথাটা বলেই নুবাইদ সশব্দে দরজাটা লাগিয়ে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে নামার সময় ভাবল শিলা আসলে বদলায়নি। সে কেবল সমাজ আর লোকলজ্জার ভয়ে ফিরে এসেছে। মানুষের স্বভাব বোধহয় কোনো দিনও পাল্টা নেয়, বিশেষ করে যাদের মনে একবার হিংসে বিষ ছড়িয়ে দেয়। শিলা ড্রয়িং রুমে মাঝখানে একা দাঁড়িয়ে রইল। নুবাইদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ওর চোখ দুটো অপলক হয়ে রইল। ওর মনে এক অদ্ভুত জেদ কাজ করছে। সে নুবাইদকে ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু নুবাইদের বাবা মাকে কোনোভাবেই এই রাজপ্রাসাদে ঢুকতে দেবে না। শিলার মতো মেয়েরা হয়তো কখনো ভালো হয় না, তারা কেবল সময়ের প্রয়োজনে নিজেদের মুখোশটা একটু বদলে নেয়। বাইরে তখন রোদের তেজ বাড়ছে। নুবাইদ অফিসের ক্যাবে বসে একটা দীর্ঘশ্বাস ফেলল। সংসার নামক এই তপ্ত কড়াইতেও ও প্রতিনিয়ত পুড়ে খাক হয়ে যাচ্ছে। শামীম সাহেবের জীবনটা আগের মতো স্বাভাবিক ছন্দে পেরেনি। দুই হাঁটুর সেই মারাত্মক চোট এখনও ওনাকে বিছানায় আটকে রেখেছে। ডাক্তাররা বলেছেন দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি ছাড়া স্বাভাবিক হাঁটাচলা করা সম্ভব নয়। তবুও শামীম সাহেবের চোখে মুখে এখন আর সেই বিষণ্ণতা নেই, কারণ এই 1 মাসে তিনি বুঝেছেন তার এই অচল শরীরের খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে তিনটি স্তম্ভ। মা সালমা বেগম, বোন শান্তা আর কলিজার টুকরো ভাগ্নি রাফা। রাফা ভার্সিটির হলে ফিরে যায়নি। হলের আড্ডা আর বন্ধুদের সঙ্গ ত্যাগ করে এখন সে বাসায়
অতন্দ্র প্রহরী, একদিকে ভার্সিটির ক্লাস, টিউশনি, তারপরও আবার মামাকে দেখাশোনা, সব কিছু হাসি মুখে সামলাচ্ছে। আজ ভার্সিটি বন্ধ, তাই সকাল থেকে গোটা রাফা পদচারণায় মুখর। শামীম সাহেব বিছানায় হেলান দিয়ে একটা বই পড়ার চেষ্টা করছিলেন। হঠাৎ চশমাটা টেবিলের উপর দেখে ডাক দিলেন, রাফা, ও রাফা, আমার লড়াকি সৈন্যটা গেল কই? রাফা রান্নাঘর থেকে হাতে একটা ফলের প্লেট নিয়ে দ্রুত পায়ে ঘরে ঢুকলো। কৃত্রিম রাগ দেখিয়ে বলল, এই তো তোমার সৈন্য হাজির। ডাকছো কেন মামা? শান্তিতে একটু চাও খেতে দিচ্ছ না তো? শামীম সাহেব হাসলেন, ভাগ্নির গাল টিপে দিয়ে বললেন, চা পরে খাস, আগে শোন, এই যে টেবিলের ড্রয়ারে আমার ডায়েরিটা আছে, ওটা একটু বের করে দে তো। ভাবছি কিছু একটা লিখবো। রাফা প্লেটটা মামার কুলে দিয়ে কোমরে ধুলিয়ে বলল, ডায়েরি দেবো এক শর্তে, আগে বলো আমাকে নিয়ে কী লিখবা। যদি লেখো আমার ভাগ্নিটা একটা শুটকি, তবে কিন্তু ডায়েরি গুম করে দেব। শামীম সাহেব অট্ট হাসিতে ফেটে পড়লেন, শুটকি না রে, তুই তো হলি আমার এই বাঙানুকার একমাত্র মাঝি, যা ডায়েরিটা আন। মামা ভাগ্নির এই খুনসিটির মাঝে রাফার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠলে। এক কোণে ফোনটা রেখেছিল অচেনা নয়, খুব চেনা একটি নম্বর থেকে কল আসছে। বাবা লেখা নামটা দেখে রাফার হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। ও সেখানে দাঁড়িয়ে থেকে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে রাজীব শেখের ভাঙ্গা কণ্ঠস্বর ভেসে এলো, রাফা, মা তোর দাদি খুব অসুস্থ, স্ট্রোক করার পর থেকে মানুষটা বিছানায় পড়ে আছে, এখন শুধু তোমার নাম ধরে ডাকছে। একবার কি আসবি মা? তোর দাদি তোকে আর তোর মাকে খুব দেখতে চাইছেন। রাফা অবাক হলো, স্ট্রোক করেছেন? কবে করেছেন? তো একটুও জানালো না রাফারা। যতই হোক দাদি তো, তাই রাফার একটু খারাপ লাগলো। মাকে সবসময় বকাঝকা করলেও তাকে কখনোই একটা কথা শোনায়নি। মানুষটা আজ মৃত্যুর শয্যায়, রক্তের টানে বোধহয় এমনই। সব ঘৃণা চাপিয়ে এক বিন্দু মায়া মনের কোনো উকি দিল। রাফার প্যাকাশে মুখ দেখে শামীম সাহেব বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে রাফা? কার ফোন? রাফা কল কেটে দিয়ে সবটা খুলে বলল। শামীম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, যতই হোক তোর দাদি অসুস্থ মানুষের শেষ ইচ্ছাটা অপূর্ণ রাখা ঠিক হবে না। যা মা, একবার দেখে। কিন্তু রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকা শান্তা বেগম কথাটি শুনেই ভেতরে ঢুকলেন। ওনার চোয়াল শক্ত। তিনি কঠোর গলায় বললেন, কোথাও যেতে হবে না। যারা বিপদের সময় দূরে ঠেলে দেয় তাদের মরণকালেও যাওয়ার দরকার নেই। ওই বাড়ির ছায়া মারানো মানে নতুন করে অশান্তি ডেকে আনা। শামীম, তুই ওকে প্রশ্রয় দিস না। শান্তা বেগমের এই কাঠিন্য অস্বাভাবিক নয়, মানুষ হিসেবে তিনি হয়তো ভালো, কিন্তু বছরের পর বছর যে লাঞ্ছনা তিনি ওই বাড়িতে সহ্য করেছেন তা ওনাকে ভেতর থেকে পাথরের মতো শক্ত করে দিয়েছে। তিনি চান না তার মেয়ে আবার সেই বিষাক্ত পরিবেশে ফিরে যাক। এটা প্রতিশোধ নয়, বরং এক ধরনের আত্মরক্ষা। সালমা বেগম তসবিহ গুনতে গুনতে ঘরে ঢুকে বললেন, শান্তা, রাগ কমা। অসুস্থ মানুষটার দোষ নিয়ে এখন বসে থাকলে কি চলে? রাফা যখন যেতে চাইছে ওরে যেতে দে, তুইও যা। রাফা মায়ের দিকে তাকিয়ে শান্ত ধীর গলায় বলল, মা, আমি জানি তোমার কষ্ট কতটুকু, কিন্তু দাদি আজ বিছানায় পড়ে আছেন। আমি ওনাকে ঘৃণা করতে পারি, কিন্তু ওনার অসহায়তাকে উপেক্ষা করতে পারছি না। আমি শুধু একবার দেখে আসবো, কথা দিচ্ছি কোনো অশান্তি আমি করব না। আর তুমি যেতে না চাইলে আমি একাই যাব। শান্তা বেগম আর কিছু বলতে পারলেন না। মেয়ের জেদের সামনে তিনি বরাবরই অসহায়। তিনি গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন, যা মন ও সম্মতির লক্ষণ। শামীম সাহেব রাফার মাথায় হাত রেখে বললেন, সাবধানে যাস মা, নিজের মাথা ঠান্ডা রাখবে। আলমারি থেকে একটা সাধারণ কামিজ বের করে রেডি হতে গেল। ওর ভেতরটা এখন অস্থির। যে বাড়িতে ও কোনো দিন আর ফিরবে না ভেবেছিল, আর সেই বাড়ির পথে পা বাড়াতে হচ্ছে। নিয়তি বোধ হয় এভাবে মানুষকে তার অপছন্দ চৌকাঠা দাঁড় করিয়ে দেয়। রাফা তৈরি হয়ে যখন বের হতে যাবে, তখন দেখলো নানু দরজার পাশে দাঁড়িয়ে দোয়া পড়ে ফু দিচ্ছেন। রাফা একটা দীর্ঘশ্বাস ফেলে বাসার বাইরে ফা রাখলো। রোদেলা দুপুরটা হঠাৎ মেঘলা হতে শুরু করছে। সময়তে এক বহমান নদী, যা কারো জন্য থমকে থাকে না। ক্যালেন্ডারের পাতা উল্টে বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠের তপ্ত দিনগুলো দরজায় কড়া নাড়ছে। শামীম আঙ্কেলের দুর্ঘটনার সেই রুদ্ধশ্বাস দিনগুলো থেকে আজ ঠিক
1 মাস পার হয়ে গেছে। এই 1 মাসে অনেক কিছুই বদলে গেছে, আবার অনেক কিছু রয়ে গেছে সেই আগের মতোই অপরিবর্তিত ধ্রুব। নুজাইশের জীবনে এখন দম পেলার সময় নেই। ওর মাস্টার্সের ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। জীবনের এই দীর্ঘ একাডেমিক যাত্রার শেষ সীমানায় দাঁড়িয়ে ও এখন প্রচণ্ড একাগ্র। পড়ার টেবিলটা বই, নোটস আর রেফারেন্স পেপারের স্তূপে প্রায় ঢাকা পড়ে গেছে। রাত 2-3 পর্যন্ত টেবিল ল্যাম্পের ওই এক চিলতে হলদেটে আলোয় ওর পৃথিবীটা সীমাবদ্ধ থাকে। চশমার পাওয়ারটা বোধ হয় আরেকটু বাড়ল। চোখের নিচে থাকা কালচে পড়া, তবু নুজাইশের ক্লান্তি নেই। ওর কাঁধে এক অদৃশ্য দায়িত্বের পাহাড়। সকাল 8টা বাজতে নুজাইশের দিন শুরু হয়। কোনো মতে নাস্তা শেষ করে ও বেরিয়ে পড়ে। ভার্সিটির শেষ মুহূর্তে সাজেশন, লাইব্রেরি ওয়ার্ক আর বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি সব মিলিয়ে দুপুরের তপ্ত ক্যাম্পাসেই কাটে। এরপর শুরু হয় ওর টিউশনি। এর মরণ কামড় গরমে বেশে ঝুলে ঝুলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া। এখন ওর হাতে 4-5টি টিউশনি। যেহেতু আলাদা থাকছে সেজন্য এসব কষ্ট তো করতেই হবে। বিকেলের দিকে শেষ টিউশনিটা শেষ করে রাস্তায় নামে যখন, তখন শরীরটা আর চলতে চায় না। তবুও নুজাইশ থামে না। বাসার ফেরার পথে নিয়ম করে বাবার জন্য তাজা ফল কিংবা পছন্দের কোনো খাবার নিয়ে ফেরে। বাসা ফিরে নুজাইশ সবার আগে বাবার ঘরে যায়। নাজমুল সাহেব এখন অনেকটাই সুস্থ, তবে ছেলের এই হাড়ভাঙ্গা খাটুনি দেখে ওনার বুকটা হাহাকার করে ওঠে। নুজাইশ বাবার পাশে বসে কিছুক্ষণ গল্প করে ওনার শরীরের খোঁজ নেয়। এটাই ওর সারাদিনের সব ক্লান্তি ধুয়ে দেওয়ার মোহ ঔষধ। রাত তখন 9:30। নাদিয়া বেগম রান্নাঘর থেকে গরম ভাতের সুবেশ ছড়িয়ে ড্রয়িং রুমে এলেন। নুজাইশ তখনও টেবিলে মাথা নিচু করে কী যেন লিখছিল। নাদিয়া বেগম ছেলের মাথায় হাত রেখে নরম গলায় বললেন, অনেক হয়েছে বাবা, এবার আয়, সবাই একসাথে বসে খাবো। নুজাইশ কলমটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। ও মুচকি হেসে বলল, চলুন আম্মা, খিদেও পেয়েছে খুব। এই বাসায় ডাইনিং টেবিল কেনা হয়নি এখনো, তবে তাতে কারো কোনো আক্ষেপ নেই। ড্রয়িং রুমের মাঝখানে মেঝেতে নকশা করা শীতল পাটি বিছিয়ে দেওয়া হয়েছে। এর ওপর বসে রাতের খাবার খাওয়া হয় পরিবারের সবাই মিলে। নাদিয়া বেগম গামলা ভর্তি ধোয়া ওঠা ভাত, ঘন ডাল আর আলু দিয়ে রুই মাছের ঝোল সাজিয়ে দিলেন। নাজমুল সাহেবও এসে বললেন। ঠিক তখনই কোনো জানান না দিয়ে হুট করে আলো নিভে গেল। লোডশেডিং। পুরো ঘরটা এক নিমেষেই গুটগুটে অন্ধকার করে ডুবে গেল। নাজমুল সাহেব একটু বিরক্ত হয়েই বললেন, এই গরমে আবার কারেন্ট গেল, এখন তো খাওয়াটাও দায় হবে। নুজাইশ শান্ত গলায় বলল, আব্বা অস্থির হবেন না, আমি দেখছি। নুজাইশ ফোনটা বের করে টর্চ জ্বালালো। ও উঠে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে মোমবাতি বের করে আনলো। এরপর এনে জ্বালিয়ে দিল। মোমবাতির কাপা কাপা আলোয় পুরো ঘরটা এক মায়াবী রূপ নিল। জানালার পর্দাগুলো সরিয়ে দিতে এক ফালি উজ্জ্বল ছাদের আলো এসে লুটিয়ে পড়ল পাটির উপর। জ্যৈষ্ঠের সেই মায়াবী ছাদ আজ যেন নুজাইশের ছোট ঘরটাকে আশীর্বাদ করতে এসেছে। নাদিয়া বেগম হাত পাখা দিয়ে নাজমুল সাহেবকে বাতাস করতে করতে বললেন, নুজাইশ তুই খা বাবা, আমি দিচ্ছি বাতাস। নুজাইশ মায়ের হাত থেকে পাখাটা নিতে চাইল। না আম্মা, আপনিও বসুন, আমি নিজেই বাতাস করছি, আগে সবাই মিলে খাওয়া শুরু করে। ফাটির উপর ছাদের আলো আর মোমবাতির হলদেটে আবার এক অদ্ভুত মিতালি তৈরি হয়েছে। নাজমুল সাহেব এক লোকমা ভাত মুখে দিয়ে বললেন, নাদিয়া, আজকের রান্নাটা বড্ড স্বাদ হয়েছে, অনেক দিন পর এমন আয়েশ করে খাচ্ছি। নাদিয়া বেগম তৃপ্তির হাসি হাসলেন। বাবা ছেলের পছন্দ মতো রান্না করলে তো ভালো হবেই। নুজাইশ খেতে খেতে জানালার বাইরে তাকিয়ে রইল। বাইরের আকাশের চাঁদটা আজ অনেক বড় দেখাচ্ছে। ওর মনে মনে ভাবল, জীবনের এই সাধারণ মুহূর্তগুলো আসলে সবচেয়ে বেশি দামি। কোনো জৌলুস নেই, এসি নেই, দামি ডাইনিং টেবিল নেই, তবু এই ছাদের আলো আর মোমবাতির মাঝে যে পরম শান্তি আছে তা হয়তো কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। নাজমুল সাহেব হঠাৎ নুজাইশের দিকে তাকিয়ে বললেন, শামীমের খবর নিয়েছিস আজ? শুনলাম ও নাকি আবার লেখালেখি শুরু করেছে। নুজাইশ মাথা নাড়ল। হ্যাঁ আব্বা, বিকেলে কথা হয়েছে। আঙ্কেল এখন অনেকটা ধাতস্থ, ওনার পায়ের ফিজিওথেরাপি চলছে। ইনশাল্লাহ দ্রুতই উনি লাঠিতে ভর দিয়ে হলেও হাঁটতে পারবেন। নাদিয়া বেগম প্রশ্ন করলেন, রাফাদের খবর কি? আমিও পা ব্যথা যেতে পারছি না অনেক দিন। নুজাইশ একবার মায়ের দিকে তাকালো, তারপর বলল, ওনারাও ভালো আছেন।
নাদিয়া আর চোখে ছেলের দিকে তাকিয়ে একটু হাসলেন। মোমবাতির শিখাটা বাতাসে একটু ডুলে উঠল। খাওয়া শেষ করেও নুজাইশ জগ থেকে পানি ডালল। ছাদের আলোটা এখন সরাসরি ওর মুখের উপর পড়ছে। নাদিয়া বেগম আসলে মুখ মুছে বললেন, নুজাইশ, পরীক্ষা শেষ হলেই কিন্তু ওই কথাটা পাকাপোক্ত করতে হবে। তোর মতামত কি আমি জানি না, আশা করি হাই হবে। তো আর তোর বাবা আর আমারও পছন্দ। বড় কথা, ওই পরিবারের সবারই মত আছে। নুজাইশ এবার একটু লজ্জা পেল। ও গ্লাসে চুমুক দিয়ে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টায় বলল, আগে পরীক্ষাটা তো শেষ হোক আম্মা। চাকরিটা না হলে তো কাউকে কথা দেওয়া ঠিক হবে না। নাজমুল সাহেব ধীর গলায় বললেন, চাকরি তোর হবেই। তোর মতো পরিশ্রমী ছেলের কপালে আল্লাহ ভালো কিছুই রেখেছেন। রাতের নিস্তব্ধতায় মোমবাতির আলো আর ছাদের রূপালি আবায় ঘেরা নুজাইশের এই ছোট সংসারটা আজ এক পূর্ণতার ছবি হয়ে রইল। বাইরের পৃথিবীর সব কোলাহল, অভাব আর অনিশ্চয়তা যেন এই কক্ষে চৌখাট পার হতে ভয় পাচ্ছে। নুজাইশ আবার পড়ার টেবিলে ফিরে যাওয়ার আগে একবার জানালার পাশে দাঁড়ালো। দূরের ওই আকাশে যেখানে ছাদটা জলজল করছে, সেখানে ও যেন কারো একটা হাসি মুখ দেখতে পেল, যে মুখে কোনো ক্লান্তি নেই, আছে শুধু এক আকাশ সমান নির্ভরতা। মোমবাতিটা প্রায় শেষ হয়ে এসেছে। নুজাইশ আবার নতুন একটা মোমবাতি জ্বালিয়ে টেবিলের উপর রাখলো। রাত বাড়ছে, পড়ার বইগুলো ওর জন্য অপেক্ষা করছে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।